তবে পিটার একজন জাত যোদ্ধা আর খুব সাহসী। গতকাল রাতে নিজেই দেখেছেন আপনি। হ্যাঁ, দেখেছি। সন্দেহ নেই কোনো যোদ্ধা দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখেন তিনি। তার মতো কাঠখোট্টা আর চুপচাপ মানুষকে ওরকম কোনো পদেই মানায়। বাদ দিন এসব কথা। আপনার কথা বলুন সিনোরা। আমার কথা? মাথা ঝাঁকালো ডি আগুইলার। রমণী মোহন হাসি হাসল। এত সুন্দরী আপনি, তারপরেও এখনো বিয়ে করেননি কেন? আমি নিশ্চিত কয়েকশো বিয়ের প্রস্তাব পেয়েছেন আপনিও। লজ্জায় আরও একবার লাল হয়ে গেল বেটি। বুঝতে পারছে না আসলে ওকে খুশি করে ওর পেট থেকে কথা আদায় করে নিচ্ছে ধূর্ত ডি আগুইলার। ঠিকই বলেছেন সিনর, বলল মেয়েটা। এ পর্যন্ত অনেক প্রস্তাব পেয়েছি বিয়ের, কিন্তু আমার ব্যাপারটাও অনেকটা মার্গারেটের মতো। যারা প্রস্তাব পাঠিয়েছিল তাদের কাউকেই মনে ধরেনি আমার। আমার পিটার ব্রোমের সঙ্গেও একদিক দিয়ে মিল আছে আমার। আবার পিটার ব্রোমের সঙ্গেও একদিক দিয়ে মিল আছে আমার। ওর মতো আমিও উচ্চ বংশের সন্তান, কিন্তু ভাগ্যদোষে সহায় সম্পদ সব হারিয়েছেন আমার বাবা। তাই নিচু ঘরের কোনো ছেলেকে, সে যত ভালোই হোক না কেন, স্বামী হিসেবে মেনে নিতে কেন যেন দ্বিধা হয়। আমি বরং সারা জীবন কুমারী থাকব, তবু নিচু ঘরের কোনো ছেলেকে বিয়ে করব না। ঠিকই বলেছেন আপনি। ডি আগুইলারের কণ্ঠে মেকি সহানুভূতি। ওরকম কোনো বিয়ে সুখের হবে না আপনার জন্য। সন্তানদের ব্যাপারে হীনমন্যতায় ভুগতে হবে। উঁচু ঘরের কোনো ছেলেকেই বিয়ে করুন। আপনার মতো সুন্দরী কারো পক্ষে ওরকম ছেলে পাওয়া কোনো ব্যাপার না। বেটির বড় বড় দুই চোখের দিকে জলজলে দৃষ্টিতে তাকালো সে। হাঁটতে হাঁটতে একটা মাঠে চলে এসেছে ওরা দুজন। ওটা পার হচ্ছে। হঠাৎ বুঝতে পারলো বেটি বাসা থেকে অনেক দূরে চলে এসেছে, আর যাওয়াটা ঠিক হবে না। ডি আগুইলার বারবার মানা করার পরও ফিরতি পথ ধরল সে। তবে চলে আসার আগে কথা দিল পরে আবার দেখা করবে ডি আগুইলারের সঙ্গে। বেটি যেন হাঁটছে না, বাতাসে উঠছে। সুদর্শন ওই ভিনদেশিকে মনে ধরেছে ওর। লোকটাকে ভালোবেসে ফেলেছে সে। ভাবছে ওই লোকের সঙ্গে যদি বিয়ে হতো ওর, তাহলে কতই না ভালো হতো। কিন্তু ডি আগুইলারের আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই বুঝতে পারেনি বোকাটে বেটি। আলগা ইট আর পাথরে পা রেখে রেখে অনেক সময় কাদা এড়িয়ে চলে লোকে। বেটিকে আসলে সেভাবে ব্যবহার করতে চাইছে ডি আগুইলার। মার্গারেটকে পাওয়ার জন্য বেটিকে একটা হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাইছে লোকটা। আসলে মার্গারেটকে ভালোবেসে ফেলেছে ডি আগুইলার। অবশ্য ওর মনের ভিতরে যে আবেগ কাজ করছে সেটাকে যদি ভালোবাসা বলা যায়। প্রথম দেখাতেই মার্গারেটের অনুপম সৌন্দর্য মুগ্ধ করেছে ওকে। মেয়েটাকে আপন করে পাওয়ার দুর্দমনীয় একটা আকাঙ্ক্ষা জেগেছে ওর মনে। নিজের বলগাহীন ব্যভিচারী জীবনের সমাপ্তি টানতে চায় সে মার্গারেটকে দিয়ে। মেয়েটাকে বিয়ে করতে চায়। রাতারাতি সিদ্ধান্ত নিয়েছে ওই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। তবে এই ইচ্ছা বাস্তবায়নের পথে কয়েকটা বাধা দেখতে পাচ্ছে ডি আগুইলার। প্রথম বাধার নাম পিটার ব্রোম। সেলাই করা ঠোঁটের বিশালদেহী এক লোক। লাঠির এক বাড়িতে অ্যান্ড্রিউর মতো দশাসই কাউকে শেষ করে দিতে পারে যে, যার এক আহ্বানে মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যেতে পারে অনেক ইংরেজ। ডি আগুইলারের কোনো সন্দেহ নেই মার্গারেটকে ভালোবাসে পিটার। ওই মেয়ের প্রতি দুর্বল না হয়ে উপায় নেই অবিবাহিত কোনো পুরুষের। তা না হলে গতকাল যখন মেয়েটাকে জাপটে ধরেছিল অ্যান্ড্রু, এত ক্ষেপে যেত না পিটার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামান্য একটা লাঠি হাতে মুখোমুখি হতো না তলোয়ারধারী অ্যান্ড্রিউর। কাজেই ডি আগুইলার স্পষ্ট বুঝতে পারছে পিটারের কাছ থেকে মার্গারেটকে ছিনিয়ে নেওয়াটা কষ্টকর একটা কাজ হবে। সে টের পাচ্ছে পিটারকে কিছুটা হলেও
ভয় লাগছে ওর। ভালোবাসার লড়াইয়ে পিটারের মতো একজন প্রতিপক্ষকে ভয় না পেয়ে উপায় নেই। অবশ্য পিটারের প্রতি যদি কোনো আগ্রহ না থাকে মার্গারেটের, তাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশা করছে ডি আগুইলার। কিন্তু পিটারের প্রতি যদি কোনো আগ্রহই না থাকবে মার্গারেটের, তাহলে আজ এত সকালে উঁচু ঘাসের আড়ালে কি করছিল ওরা দুজন? না, সিদ্ধান্ত নিল ডি আগুইলার। মার্গারেটের ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। যেভাবেই হোক সরিয়ে দিতে হবে পিটারকে। এবং ডি আগুইলার যদি চায়, পিটারকে পৃথিবী থেকে বিদায় করে দেয়াটাও কোনো ব্যাপার না। শুধু কয়েকজন স্প্যানিশকে উস্কে দিতে হবে। অন্ধকার রাস্তায় কোনো এক জায়গায় ঘাপটি মেরে থাকবে তারা পিটারের জন্য। তারপর সুযোগ পাওয়া মাত্র উপর জোপরি ছুরিকাঘাত করে কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু অন্যায়ভাবে কাউকে খুন করলে অথবা করালে ঈশ্বরের বিধান অনুযায়ী পাপী হতে হয়। পবিত্র চার্চের একনিষ্ঠ সেবক হিসেবে কাজটা করতে পারে না ডি আগুইলার। তাহলে কি করতে পারে সে? এমন কিছু যার ফলে চার্চই বাধ্য হয় পিটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। অ্যান্ডিওর হত্যাকাণ্ড কি এমনভাবে সাজানো যেতে পারে যার ফলে চার্চের কাছে দোষী সাব্যস্ত হবে পিটার? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের একজন দেহরক্ষীকে খুন করেছে পিটার। সেটা আত্মরক্ষার উদ্দেশ্যে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক। ডি আয়ালা শুধু একজন রাষ্ট্রদূতই না, পবিত্র চার্চের একজন প্রতিনিধিও। সুতরাং তাকে রক্ষা করার জন্য যে বা যারা কাজ করছে তারাও প্রতিনিধিত্ব করছে পবিত্র চার্চের। এই যুক্তি অনুযায়ী অ্যান্ডিওকে খুন করা আর চার্চের উপর হামলা করা সমান কথা। একটা কথা অস্বীকার করার উপায় নেই, ডি আগুইলারের বোকাটে বেটির রূপ ধরে হাজির হয়েছে ভাগ্য, সাহায্য করছে ওকে। স্পেনে থাকতেই সে শুনেছে কাস্টেল নাকি এখনও গোপনে গোপনে ইহুদি ধর্ম পালন করছেন। বেটির মুখ থেকে ক্রুসিফিক্সের পেছনের ওই ঘরের বর্ণনা শুনে ডি আগুইলারে সে সন্দেহ আরও দীর্ঘ হয়েছে। কাঠের সিন্ধু, মোমবাতি, পার্সমেন্টের রোল, কোনো কিছুই খ্রিস্টান ধর্মের একনিষ্ঠ কোনো অনুসারীর সঙ্গে মেলে না। ডি আগুইলার যদি ওসব কথা স্পেনের রাজা রানী আর চার্চের পোপের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেয় কাস্টেলকে, যদি বলে মার্গারেটকে ওর হাতে তুলে দেয়া না হলে স্পেনের ধর্ম বিচার সভায় বিচার হবে কাস্টেলের, তিনি কি ওর কথা মতো কাজ করবেন না? এসব ভাবতে ভাবতে নিজের বাসায় ফিরে এলো ডি আগুইলার। এখন ওর প্রথম কাজ হচ্ছে ওকে বেটি যা যা বলেছে সব একটা ডায়েরিতে লিখে রাখা। তারপর লিখবে জন কাস্টেলের বাড়িতে যা যা দেখেছে সেসব। গোপন ডায়েরিটা বের করলো সে। 5. কাস্টেলের গোপনীয়তা। জন কাস্টেলের বাড়িতে একটা নিয়ম চালু আছে। যে কজন কিরানি আর কর্মচারী কাজ করে তার দোকানে, তারা সকালের নাস্তা আর দুপুরের খাবার কাস্টেল আর তার পরিবারের সদস্যদের সঙ্গে খায়। মার্গারেট, পিটার আর বেটিকে নিয়ে তখন ডাইনিং টেবিলে বসেন কাস্টেল। কেরানি আর কর্মচারীরা বসে তুলনামূলক নিচু টেবিলে। বেটি সচরাচর যে চেয়ারে বসে, আজ সকালে সেটা খালি। আত্মচিন্তায় ডুবেছিলেন কাস্টেল। মুখ তুলে তাকালেন, হঠাৎ খেয়াল করলেন বেটি অনুপস্থিত। বললেন, কোথায় গেছে মেয়েটা? কোনো জবাব দিতে পারল না মার্গারেট বা পিটার। নিচু টেবিলের একধারে বসে খাচ্ছিল থমাস। কাস্টেলের দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে হলবন থেকে ফিরে এসেছেন তিনি। হলবন? বুড়ো কুচকে গেছে কাস্টেলের। এই সাত সকালে ওখানে গেল কেন সে? কেন গিয়েছিলেন তা বলতে পারবো না স্যার, তবে দেখলাম ওই স্প্যানিশ সিনরের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন তিনি। কথাটা শুনে গম্ভীর হয়ে গেল কাস্টেলের চেহারা। সবার নাস্তা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এমন সময় হাঁপাতে হাঁপাতে
হলে ঢুকলো বেটি। বোঝা গেল দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরেছে। পরিশ্রমের কারণে লাল হয়ে আছে দুই গাল। কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন কাস্টেল। ফিরতে এত এত দেরি হলো কেন? লিনেন দিয়ে কয়েকটা চাদর বানাবো বলে ঠিক করেছি। মিথ্যা কথা বলল বিটি। সেগুলো আনার জন্য গিয়েছিলাম, আনতে পারিনি। লিলিন এখনো জোগাড় করতে পারেনি। দোকানদার জোগাড় করতে পারেনি, তারপরও তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলো লোকটা। পথে কারো সঙ্গে দেখা হয়েছে নাকি তোমার? না, দু চারজন পথচারী ছাড়া কারো সঙ্গে না। বেটি, মিথ্যে কথা বলছো তুমি। জেনে বুঝে মিথ্যা বলা অনেক বড় পাপ, ভুলে গেছো বোধ হয়। সিনর ডি আগুইলারের সঙ্গে কত দূর গিয়েছিলে বলো তো? তার সঙ্গে হঠাৎ করেই এত খাতিরই বা হলো কেন তোমার? বেটি বুঝতে পারল ওকে ডি আগুইলারের সঙ্গে দেখে ফেলেছে কেউ না কেউ। বুঝতে পারল যা ঘটেছে তা অস্বীকার করে কোনো লাভ নেই এখন। বলল, বেশি দূর যায়নি, যেতামও না। তিনিই আমাকে পথ দেখিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। বেটি, একটা কথা বলি, মন দিয়ে শোনো। তুমি এখন বড় হয়েছ, নিজের ভালো মন্দ বুঝতে পারো, নিজের খেয়াল নিজে রাখতে পারো। কাজেই অপরিচিত অথবা অল্প পরিচিত কারো সঙ্গে দূরে কোথাও গেলে তোমার ভালো হতে পারে কি না তা নিয়ে কিছু বলবো না। কিন্তু একটা কথা জেনে রাখো, যে বা যারা আমার বাড়ির সব অবস্থা সম্পর্কে জানে, কোনো স্প্যানিশারদের সঙ্গে মেলামেশা করা উচিত না তাদের। আরেকটা কথা, ওই স্প্যানিশ সিনরের সঙ্গে যদি আবার কখনো একলা দেখা যায় তোমাকে, এই বাড়িতে তোমার আর জায়গা হবে না। না, নিজেদের সাফাই গিয়ে কিছু বলার দরকার নেই। কিছু বলার দরকার নেই। খাবার নিয়ে এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে খাও। ফোবাতে ফোবাতে বেরিয়ে গেল বেটি। অসহ্য রাগে ফুঁসছে একই সঙ্গে। মেয়েটা শুধু বোকাটেই না, একগুঁয়ে এবং জেদিও। সে চলে যাওয়ার পর ওর পক্ষ নিয়ে কিছু কথা বলতে চাইল মার্গারেট, কিন্তু কাস্টেল থামিয়ে দিলেন ওকে। চুপ, ওই মেয়েকে ভালো মতোই চিনি আমি। রূপের অহংকার আছে ওর। নিজেকে সে কি মনে করে তা শুধু সেই ভালো বলতে পারবে। ওর মনেই থাকে না আমার ঘরে লালিত পালিত না হলে আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো ওকে। বর্তমান ভুলে গিয়ে অতীত আঁকড়ে পড়ে আছে। সব সময় শুধু নিজের নিশ্চিহ্ন হওয়া খানদান নিয়ে কথা বলে। উঁচু ঘরের ছেলে ছাড়া কাউকে বিয়ে না করার কসম খেয়েছে। কয়েক কুড়ি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, একদম সহজ সরল সে। কার মনে কি আছে বুঝতে পারে না। আমার সন্দেহ, কুটিল ওই স্প্যানিশিয়ার তার মিষ্টি কথায় ভুলিয়েছে মেয়েটাকে। ওকে ইচ্ছাকৃতভাবে নিজের পথ সঙ্গী করেছে, ওর পেট থেকে কথা আদায় করে নিয়েছে। ওই লোক যদি ইচ্ছা করে আমাদের সবার ক্ষতি করতে পারে। কাজেই বেটির ব্যাপারে ওকালতি করো না আমার কাছে। যাই, দিনের কাজ শুরু করি। স্যার, বলল পিটার, আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা ছিল আমাদের। তাহলে এসো আমার সঙ্গে। মার্গারেট আর পিটারকে নিয়ে ব্যক্তিগত প্রার্থনা কক্ষে হাজির হলেন কাস্টেল। দরজাটা আটকে দিলেন ভিতর থেকে। বলো, কি বলবে? আজ সকালে মার্গারেটকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমি, বলল পিটার। মেয়ের দিকে তাকালেন কাস্টেল। কি জবাব দিয়েছ তুমি? আমি রাজি আছি বাবা। ভেবেচিন্তে বলছো তো? মাথা ঝাঁকালো মার্গারেট। পিটারকে ভালোবাসি আমি। পিটারের দিকে তাকালেন কাস্টেল। ঠিক আছে, তাহলে মার্গারেটের হাত ধরো। ক্রুসিফিক্সের সামনে দাঁড়িয়ে আছো তোমরা, এবং তোমরা দুজনেই খ্রিস্টান। যিশুকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো, ভালো বা খারাপ যাই ঘটুক না কেন, আগামী দিনগুলোতে প্রাচুর্য বা দারিদ্র্য যাই আসুক না কেন, তোমাদের জীবনে শান্তি বা যন্ত্রণা যাই পাও না কেন, তোমরা একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত থাকবে সবসময়।
মৃত্যু তোমাদেরকে আলাদা না করা পর্যন্ত আলাদা হবে না একজন আরেকজনের কাছ থেকে। হাত ধরাধরি করে প্রতিজ্ঞা করলো মার্গারেট আর পিটার। কাস্টেল বললেন, পিটার, আমার টাকা পয়সা এবং অস্থায়ী সম্পত্তি, জমিজমা, জাহাজ আর ব্যবসার হিসাব লিখে তালিকা বানিয়েছি। সে তালিকা লুকিয়ে রেখেছি আমার অফিসে। যে চেয়ারে বসি আমি, সেটার নিচের বোর্ডটা সরাতে হবে তোমাকে। ফুটখানেক গভীর একটা গর্ত খুঁড়তে হবে। পেয়ে যাবে পাথরের একটা ট্র্যাপ। ওটার নিচে আছে লোহার একটা বাক্স, আর ওই বাক্সের ভিতরেই আছে সব কাগজ। ওটার ভিতরে আরও আছে খুবই মূল্যবান কিছু রত্ন পাথর। আর একটা কথা, যদি কোনো কারণে ওই বাক্স হারিয়ে যায়, যেসব তালিকার কথা বললাম সেগুলোর অনুলিপি পাবে আমার বন্ধু আর ব্যবসা অংশীদার সাইমন লেবেটের কাছে। ওকে ভালো মতোই চেনো তোমরা দুজন। বাবা, এভাবে কথা বলছো কেন? মার্গারেটের কণ্ঠে উদ্বেগ। তুমি কি খারাপ কোনো কিছুর আশঙ্কা করছো? হ্যাঁ, করছি। আমি জানি খারাপ কিছু একটা ঘটতে চলেছে আমাদের ভাগ্যে, এবং সেটার জন্য প্রস্তুত হয়ে আছি আমি। ক্রুশবিদ্ধ যিশুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছ তোমরা। বলেছ একমাত্র মৃত্যু ছাড়া আর কিছু আলাদা করতে পারবে না তোমাদেরকে, ঠিক না? মুখ চাওয়াচাই করলো মার্গারেট আর পিটার। ঠিক, একসঙ্গে বলল দুজনেই। তাহলে এখন একটা কথা বলবো, সেটা শুনে ধাক্কা লাগতে পারে তোমাদের বুকে। দেখো সেটা সহ্য করতে পারো কিনা। তোমরা দুজনে খ্রিস্টান বলে জানো আমাকে, কিন্তু আমি আসলে একজন ইহুদি, যেমনটা ছিলেন আমার পূর্বপুরুষরা। হা হয়ে গেছে পিটারের মুখ, সাদা হয়ে গেছে ওর চেহারা। ওদিকে মার্গারেট ধপ করে বসে পড়েছে কাছের একটা চেয়ারে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে পিটারের দিকে। যে সময়ের কথা বলা হচ্ছে, তখন খ্রিস্টান অধ্যুষিত কোনো অঞ্চল বা দেশে নিজেকে ইহুদি হিসেবে ঘোষণা দেওয়াটা ভয়ানক একটা ব্যাপার। মার্গারেট আর পিটারের দিকে পালাক্রমে তাকাচ্ছেন কাস্টেল। ওদের নীরবতায় অপমানিত বোধ করছেন। শেষ পর্যন্ত রেগে গেলেন। তোমরাও কি অন্যদের মতো নিজের ধর্ম স্বীকার করে নিয়েছি বলে তোমরাও কি তাচ্ছিল্য করছো আমাকে? অথচ মার্গারেট, তুমি আমার মেয়ে, আর পিটার, তুমি আমার হবু মেয়ে জামাই। এতদিন গোপনে নিজের বাপ দাদার ধর্ম পালন করে আমি কি কোনো অন্যায় করেছি? আমার কারণে কি আজ পর্যন্ত মারা পড়েছে একজন খ্রিস্টানও? কোনো প্রতিবেশী বা গরিবকে কখনো ঠকিয়েছি আমি? কখনো কি উপহাস বা অবজ্ঞা করেছি খ্রিস্টানদের ধর্মীয় কোনো অনুষ্ঠানকে? কখনো কি ষড়যন্ত্র করেছি এই দেশের কোনো শাসকের বিরুদ্ধে? মার্গারেট, কখনো কি নিষ্ঠুর বাবার মতো ব্যবহার করেছি তোমার সঙ্গে? পিটার, তোমার সঙ্গে কি সবসময় বন্ধুর মতো আচরণ করিনি? কোনো জবাব দিল না মার্গারেট বা পিটার। মেঝের দিকে তাকিয়ে আছে দুজনেই। আমি জানি, বলছেন কাস্টেল, আমার প্রতিটা প্রশ্নের জবাব না। তারপরও তোমরা এমন ভাব করছো যেন গুরুতর কোনো অন্যায় করে ফেলে ঘৃণ্য একজন মানুষে পরিণত হয়েছি আমি। অথচ বাপ দাদার কায়দায় ঈশ্বরের উপাসনা করার অধিকার আমারও আছে। যে ঈশ্বরের উপাসনা করো তোমরা, আমি তো এতদিন তাকেই ডেকেছি গোপনে। আমি তো অন্য কোনো ঈশ্বর খুঁজে নিইনি নিজের জন্য। তাহলে কেন আমাকে দোষী সাব্যস্ত হতে হবে? স্যার, মুখ খুলল পিটার, আমার মনে হয় অন্য কোনো ধর্মের অনুসারী হওয়াটা দোষের কিছু না, কিন্তু এক ধর্মের অনুসারী হয়ে অন্য কোনো ধর্মের অনুসারীদের মতো ভান করাটা দোষের। ফাটা বেলুনের মতো চুপসে গেলেন কাস্টেল। তাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ লড়াই করছিলেন বীরের মতো, কিন্তু হঠাৎ তার বুকে বা পেটে ঢুকে গেছে প্রতিপক্ষের তলোয়ার। মুহূর্তের মধ্যে সব সাহস হারিয়ে ফেলেছেন তিনি। স্তিমিত হয়ে গেছে দু চোখের আগুন। কুঁকড়ে যাওয়ার কারণে ছোটখাটো দেখাচ্ছে তাকে। ওভাবে বলো না,
কণ্ঠ শুনে মনে হলো করুণা ভিক্ষা করছেন মার্গারেট আর পিটারের কাছে। সবাই যদি জানতো আমি একজন ইহুদি, বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যেত আমার জন্য। আইনের অধিকার বলে কিছু থাকতো না আমার। কেউ যদি ঘৃণায় মুখ ঘুরিয়ে নিত আমার উপর থেকে, এমনকি কেউ যদি থুতু ছিটিয়ে দিত আমার মুখে, কিছুই বলতে পারতাম না। হত্যা করার উদ্দেশ্যে পাগলা নেকড়েকে যেভাবে তাড়া করে লোকে, কেউ যদি সেভাবে তাড়া করতো আমাকে, তবু কিছু বলতে পারতাম না। আমাকে যদি মারতে মারতে মেরে ফেলা হতো, কারো কাছে বিচার দিতে পারতে না তোমরা, আর দিলেও ন্যায় বিচার পেতে না। কাজেই একজন খ্রিস্টানের অভিনয় করা ছাড়া উপায় ছিল না আমার। জনসম্মুখে একসঙ্গে প্রার্থনা করার সময় অন্যদের মতো ঠোঁট নাড়ানো ছাড়া উপায় ছিল না। আসলে এই দেশ আমার জন্য একটা অভয়ারণ্য। এখানে শান্তি আর নিরাপত্তা দুটোই পেয়েছি আমি, এবং সে সুযোগে ধনী একজন ব্যবসায়ী হতে পেরেছি। থামলেন ক্যাস্টেল। ভাবলেন মার্গারেট বা পিটার কিছু বলবে হয়তো, কিন্তু কিছুই বলল না ওরা কেউ। তাই তিনি বলতে লাগলেন, তাছাড়া আমার বয়স যখন 10, তখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল আমাকে। কাজে আমি বলবো আমার বাইরের অংশটা খ্রিস্টান, কিন্তু ভিতরটা ইহুদি। তবে হ্যাঁ, পুরনো একটা প্রবাদ আছে, হয়তো জানো তোমরা, মন যেখানে যায় 2 পাও সেখানে যায়। বিড়বিড় করে কি যেন বলল পিটার, ঠিক বোঝা গেল না। কাস্টেল বললেন, আমার যে গোপন কথা আজ বললাম তোমাদেরকে, ইচ্ছা করলে সেটা নাও বলতে পারতাম। ইচ্ছা করলে সেটা সারা জীবন গোপন রাখতে পারতাম তোমাদের কাছে। কিন্তু কেন বলেছি কথাটা জানো? কারণ এক জাতের অনুশোচনা পেয়ে বসেছে আমাকে। বছরের পর বছর ধরে অভিনয় করেছি আমি পরিচিত সব মানুষের সঙ্গে। বছরের পর বছর ধরে অন্যায় করেছি, এবং বছরের পর বছর ধরে অনুধাবন করেছি আমার ভুল হচ্ছে। তাই আজ আমার মেয়ের বিয়ের ব্যাপারে যখন আর কোনো চিন্তা নেই, গোপন কথাটা স্বীকার করে ফেললাম। জানি যে অন্যায় করেছি আমি এত বছর, যে পাপ করেছি তার জন্য আমাকে অবশ্যই শাস্তি দেবেন ঈশ্বর। আমি জানি না, শুধু জানি না সে শাস্তি কখন এসে হাজির হবে আমার দরজায়। সে কারণে স্বীকার করে ফেললাম গোপন কথাটা। এখন তোমাদের যদি ইচ্ছা হয়, গির্জার যাজকদের কাছে গিয়ে সব ফাঁস করে দিতে পারো। এভাবে বলবেন না স্যার, বলল পিটার। আপনি যদি অন্যায় করে থাকেন, ঈশ্বরের সঙ্গে করেছেন, কাজেই আপনাকে শাস্তি দেওয়ার থাকলে তিনি দেবেন। এখানে কোনো মানুষের কিছু করার আছে বলে মনে হয় না। শুধু প্রার্থনা করি যে আশঙ্কা করছেন তা যেন সত্যি না হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ। মার্গারেট, তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। পিটার ঠিকই বলেছে। তুমি যদি অন্যায় করে থাকো, তাহলে ঈশ্বরের সঙ্গে করেছ। সে অন্যায় শাস্তি দেওয়ার একমাত্র অধিকার তার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ইহুদির মেয়ে জানার পরও কি আমাকে ভালোবাসবে পিটার? আমাকে কি বিয়ে করতে চাইবে সে? পিটারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন কাস্টেল। মার্গারেট, বলল পিটার, তুমি একজন খ্রিস্টান ইহুদি না। যদি ইহুদিও হতে, তবুও তোমাকে ভালোবাসতাম আমি। তোমাকে বিয়ে করতে আপত্তি থাকতো না আমার। প্রতিজ্ঞা করেছি সারা জীবন একসঙ্গে থাকবো, সেটা ভঙ্গ করব না। কাস্টেলের দিকে তাকালো। স্যার, যে গোপন কথা বলেছেন আমাদেরকে, সেটার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই আপনার, দুঃখ পাওয়ারও কিছু নেই। কারণ ওই কথা জানার আগে আপনার প্রতি যে সম্মান ছিল আমাদের, এখনও তা সে রকমই আছে। উঠে দাঁড়ালো মার্গারেট, বাবার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর হঠাৎ ফুঁফিয়ে উঠে জড়িয়ে ধরল তাকে। কাঁদছো কেন? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কাস্টেল। কারণ তুমি বলেছ আমাদের সামনে বিপদ। বাবা, সত্যি যদি বিপদে পড়ি আমরা কি করব? যখন যা ঘটে তা যদি ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিই আমরা, এবং বিপদে যদি ধৈর্য ধারণ করি, তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা থাকে না।
মার্গারেটের কপালে চুমো খেলেন কাস্টেল। বেরিয়ে গেলেন ঘর থেকে। পরদিন, আজ রোববার, গির্জায় যেতে হবে। মার্গারেট আর বেটিকে নিয়ে সেন্ট পল গির্জায় গেল গিটার। কাস্টেল আসেননি, বলেছেন তার শরীরটা নাকি ভালো লাগছে না, কিন্তু কথাটা আসলে ঠিক না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু নিজের আসল ধর্মের কথা স্বীকার করে নিয়েছেন, সেহেতু যদি সম্ভব হয় এখন থেকে আর কখনো গির্জায় যাবেন না। তিনি নিজে আসতে পারেননি, কিন্তু দুজন শক্ত সমর্থ চাকরকে পাঠিয়েছেন পিটারদের পিছন পিছন। ওদেরকে বারবার বলে দিয়েছেন নিরাপদে বাসায় ফিরতে, যাতে কোনো সমস্যা না হয় তার পরিবারের সদস্যদের। প্রার্থনা শেষ করে গির্জা থেকে বের হওয়া মাত্র দুজন স্প্যানিশার্ডকে দেখতে পেল পিটার। ওর মনে হচ্ছে ওই লোকগুলোকে চেনে সে, আগে কোথাও দেখেছে। মনে হচ্ছে ওরা নজর রেখেছে পিটারদের উপর। গির্জার থেকে একসঙ্গে বের হওয়া লোকজনের ঠেলা ধাক্কায় একসময় কোথায় যেন হারিয়ে গেল ওই লোক দুজন। বারবার এদিক ওদিক তাকিয়েও ওদেরকে আর দেখতে পেল না পিটার, তাই কাউকে কিছু বলল না। মার্গারেট আর বেটিকে নিয়ে বাড়ির পথ ধরল। ওদের বাড়ি গির্জা থেকে বেশি দূরে না, কয়েকটা মাঠ আর বাগান পার হতে হয়। ছাড়িয়ে আসতে হয় অন্য আরও কয়েকটা বাড়ি। পাশাপাশি হাঁটছে মার্গারেট আর পিটার, মশগুল হয়ে আছে খোঁজ গল্পে। ওদের পেছনে থাকা বেটি চিৎকার করে উঠল হঠাৎ, সাবধান! চমকে উঠল পিটার, তাকালো সামনের দিকে। বড় জোর 6 কদম সামনে বেড়া দিয়ে ঘেরাও করা আছে একটা জায়গা। দুটো বেড়ার মাঝখানের ফাঁকা জায়গাটা দিয়ে বেরিয়ে আসছে ওই দুজন স্প্যানিশার্ড। দুজনেই ডান হাতে আঁকড়ে ধরেছে কোমরে ঝোলানো তলোয়ারের বাট। অ্যান্ডিওর তলোয়ারটা নিজের কাছে রেখে দিয়েছে পিটার। আজ গির্জায় আসার সময় আলখাল্লার ভিতর লুকিয়ে ওটা নিয়ে এসেছে সে। বের করলো ওটা। পথ বন্ধ করে দিয়ে দুই স্প্যানিশিয়ার্ড ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে ওর মুখোমুখি। ওদের দুজনই দেখতে সাক্ষাৎ শয়তানের মতো। একজন কর্কশ কণ্ঠে স্প্যানিশ ভাষায় বলল, তুমি পিটার বোম? ভাঙা ভাঙা স্প্যানিশ জানে পিটার, বলল, হ্যাঁ। আমার সঙ্গে কি দরকার তোমাদের? মৃত অ্যান্ড্রুর পক্ষ থেকে একটা মেসেজ আছে তোমার জন্য। কি মেসেজ? তোমাকে যত জলদি সম্ভব দেখা করতে বলেছে সে পরপারে। পালাও মার্গারেট! চিৎকার করে উঠল পিটার। পালাও বেটি! চট করে খুলে ফেলল আলখাল্লা। সেটা যত দ্রুত সম্ভব পেঁচিয়ে নিল বাঁ হাতে। ততক্ষণে তলোয়ার বের করে ফেলেছে দুই স্প্যানিশার্ড। দুজন দুদিক থেকে পায়ে পায়ে এগিয়ে আসছে পিটারের দিকে। কিন্তু সমস্ত উত্তেজনা স্থিমিত হয়ে গেল হঠাৎ করেই। কারা যেন ছুটে আসছে এদিকে। শব্দের উৎসের দিকে ঘাটটা একটুখানি ঘোরালো পিটার। চোখের কোণা দিয়ে দেখছে কারা আসছে। একই সঙ্গে নজর রেখেছে দুই শত্রুর উপর। নগ্ন তলোয়ার হাতে নিয়ে ছুটে আসছে জন কাস্টেলের দুজন ভীত। কয়েক মুহূর্তের মধ্যে পিটারের পাশে এসে দাঁড়ালো ওরা। প্রস্তুত হয়ে আছে লড়াইয়ের জন্য। দুই স্প্যানিশারদের দিকে তাকালো পিটার। মেসেজটা দেওয়ার ইচ্ছা কি এখনো আছে তোমাদের? জবাব না দিয়ে পাই করে ঘুরল দুই স্প্যানিশার্ড। বুঝে গেছে সংখ্যায় কম হয়ে যাওয়ায় লড়াইয়ে নিশ্চিত পরাজয় বরণ করতে হবে ওদেরকে। কাজেই পালানো ছাড়া কোনো উপায় নেই। ছুটতে শুরু করলো দুজনেই। দৌড় দিল কাস্টেলের একজন ভীত। পথের একধারে পড়ে আছে বড় একটা পাথর। ওটা তুলে নিল সে। সর্বশক্তিতে ছুঁড়ে মারল এক স্প্যানিশার্ডকে লক্ষ্য করে। স্প্যানিশার্ডের এক পায়ের পেছনের দিকে গিয়ে লাগলো পাথরটা। পথের একধারের কাদা ভর্তি একটা গর্তে উপর হয়ে পড়ে গেল সে। প্রাণ ভয়ে হাসড়ে পাশড়ে উঠে দাঁড়ালো লোকটা। খোঁড়াতে খোঁড়াতে ছুট লাগালো আবার। স্প্যানিশ ভাষায় অভিশাপ দিচ্ছে, বদলা নেয়ার কসম খাচ্ছে। এবার বোধহয় বাসায় ফেরা যায়, বলল পিটার, কারণ অ্যান্ড্রুয়ের কাছ থেকে আজ আর কোনো মেসেজ আসবে বলে মনে হয় না। না, এমনভাবে বলল মার্গারেট যেন দম বন্ধ হয়ে আসছে ওর। আজ হয়তো আসবে না, কিন্তু আগামীকাল অথবা পরশু আসতে পারে। এসব শেষ হবে কবে পিটার? ঈশ্বর ভালো জানেন, গম্ভীর চেহারায় জবাব দিল পিটার।
তলোয়ার ঢুকিয়ে রাখলো আলখাল্লার ভিতরে। যা ঘটেছে তা যখন জানানো হলো কাস্টলকে, তার চেহারা দেখে মনে হলো বিরক্ত হয়েছেন তিনি। ওরা তোমার শেষ না দেখে ছাড়বে না, পিটারকে বললেন তিনি। স্প্যানিশাররা এমনিতেই খুব প্রতিশোধ পরায়ণ হয়, তোমাকে একা পেলে আবার হামলা চালাবে ওরা। কিন্তু ইঁদুর যেভাবে গর্তে থাকে, আমার পক্ষে সেভাবে সারাদিন বাসায় বসে থাকা সম্ভব না। এখন তাহলে কি করব আমরা, বলল মার্গারেট। আইনের আশ্রয় নেব। আইন পিটারের পক্ষ নেবে কিনা সন্দেহ আছে, কারণ নরহত্যা করে সে নিজেই আইন ভেঙেছে। আমার মনে হয় এই ঝামেলা যতদিন শেষ না হচ্ছে দূরে কোথাও গিয়ে থাকা উচিত পিটারের। চলে যাও পিটার, বলল মার্গারেট, ওর কণ্ঠে নিদারুণ হতাশা। চলে যাও। হ্যাঁ, আমারও মনে হয় তাই করা উচিত তোমার পিটার। তাছাড়া হুট করে বিয়ে দিতে পারবো না তোমাদের। প্রস্তুতির ব্যাপার আছে, দাওয়াত দিতে হবে অনেক লোককে। বিয়েটা মাসখানেক পরে হলেও অসুবিধা হবে বলে মনে হয় না। আর আমার পক্ষ থেকে তোমাদের বিয়ের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি তা কাউকে বলো না। খবরটা জানাজানি হলে হয়তো দেখা যাবে আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে স্প্যানিশাররা, মারামারি শুরু করে দিয়েছে। আরেকটা কথা, জানি কষ্টকর হবে কাজটা, তারপরও বলছি, এখন থেকে দূরে দূরে থেকো তোমরা দুজন, যাতে লোকে তোমাদেরকে দেখলে ভাবে কিছুই হয়নি তোমাদের মধ্যে। আপনার যা ইচ্ছা স্যার, বলল পিটার। তবে আমার মনে হয় না বিয়ের ব্যাপারটা জানাজানি হলে বাড়তি কোনো ঝামেলা হবে। যা ঘটবে তা এখন জানানো যে কথা, মাসখানেক পরে জানানো একই কথা। আর স্প্যানিশারদের ভয়ে দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছা নেই আমার। এখানেই থাকতে চাই আমি, দেখতে চাই কি আছে আমার কপালে, এবং যত জলদি সম্ভব বিয়ে করতে চাই মার্গারেটকে। হ্যাঁ, কাস্টেলের কণ্ঠে তিক্ততা। এখানেই থাকতে চাও তুমি, যত জলদি সম্ভব বিয়ে করতে চাও মার্গারেটকে, যাতে যত জলদি সম্ভব বিধবা হতে পারে সে। নাকি চাও স্প্যানিশারদের ওই পুরো দলটা হামলা করুক আমাদের বাড়িতে, পুড়িয়ে ছাই করুক এই বাড়ি? না পিটার, যাকে ভালোবাসো তাকে রক্ষা করতে গিয়ে যে কাজ করেছ তার ফলে আমাদের রাজাও মুখ ঘুরিয়ে নিয়েছেন তোমার উপর থেকে। কারো কাছে গিয়ে ন্যায় বিচার চাওয়ারও উপায় নেই আমাদের। কাজেই মুখ বুজে এখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তোমারও। দেখি ডি আগুইলার কি খবর নিয়ে আসে আজ রাতে, তারপর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। 6. বিদায়। ডি আগুইলার বলেছিল সাফার খেতে আসবে, সময় মতো চলে এলো সে। কিন্তু এবার পায়ে হেঁটে আসেনি সে, একাও আসেনি, বরং কোনো লর্ড যেভাবে আসেন কোথাও সেভাবে এসেছে। প্রথমেই দেখা গেল দুজন ভীতকে, ত্রস্ত পায়ে হাঁটছে তারা, বলা ভালো ছোটাছুটি করছে। একই সঙ্গে ঘোষণা করছে ডি আগুইলারের আসার খবর। সরে গিয়ে পথ ছেড়ে দিতে বলছে উপস্থিত সবাইকে। যদিও ডি আগুইলারের পথ আগলে নেই কেউ। এরপর দেখা গেল তাদের মনিবকে। চমৎকার একটা সাদা ঘোড়ায় সওয়ার হয়েছে সে। পরনে ভেলভেটের জমকালো আলখাল্লা, বিশেষ কায়দায় বাঁকানো একটা উট পাখির পালক দেখা যাচ্ছে ওর হ্যাটে। ওর পেছনে আছে উর্দি পরিহিত 4 জন সশস্ত্র লোক। কথা ছিল লোকটা একা আসবে, বিড়বিড় করে বললেন কাস্টেল। বাড়ির উপরতলার একটা জানালায় দাঁড়িয়ে দেখছেন কি ঘটছে নিচের রাস্তায়। তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ডি আগুইলারের কাজে বিরক্ত হয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আরও 6 জনকে নিয়ে এসেছে সে, সঙ্গে ঘোড়াও আছে।
পাশে দাঁড়ানো পিটারের দিকে তাকালেন। যাও, খেয়াল রাখো ডি আগুইলারের সঙ্গে যারা এসেছে তাদের, এমনকি ওদের ঘোড়াগুলোর খাতির যত্নেও যেন কোনো ত্রুটি না হয়। ওরা যাতে ফিরে গিয়ে বলতে না পারে জন কাস্টেলের বাড়িতে অতিথেয়তায় কোনো কমতি ছিল। মার্গারেট, তোমার সবচেয়ে দামি জামাটা আর কিছু গহনা পরো। গত বছর যখন আমার সঙ্গে শহরে ভোজ উৎসবে গিয়েছিলে তখন যে জামা পরেছিলে সেটা পরতে পারো। এই বিদেশি পাখিদের দেখিয়ে দিতে চাই আমাদের পালকও কম সুন্দর না। অনেক দামি একটা আলখাল্লা পরেছেন কাস্টেল। বাড়ির ভিতরের একটা ঘরে ডি আগুইলারের সঙ্গে একা দেখা করলেন তিনি। ডক্টর ডি পিউলবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি, বলল ডি আগুইলার। জানতে পেরেছি যার পর্নায় বিরক্ত হয়ে লন্ডন ছেড়ে চলে গেছেন তিনি। যাওয়ার আগে বলে গেছেন ইংল্যান্ডের রাজদরবার এত বড় না যে সেখানে একই সঙ্গে জায়গা হতে পারে দুজন স্প্যানিশ রাষ্ট্রদূতের। তবে কথা শেষ না করে থেমে গেল সে। কি? আগ্রহে সামনে ঝুঁকলেন কাস্টেল। 50টা স্বর্ণমুদ্রা নিয়েছিলাম আপনার কাছ থেকে। কথা ছিল সেগুলো দিয়ে কোনো উপহার কিনে দেব ডি পিউলবাকে। কিন্তু তাকে যখন পেলাম না তখন ভেবেচিন্তে হাজির হলাম ডি আয়ালার কাছে। বললাম অ্যান্ড্রিউকে রাগের মাথায় খুন করার জন্য মাস্টার পিটার যার পণ্যায় অনুশোচিত, ক্ষতিপূরণ হিসেবে আমাকে দিয়ে 50টা মোহর পাঠিয়েছেন তিনি। ওগুলো প্রথমে নিতে চাইছিলেন না ডি আয়ালা, তবে শেষ পর্যন্ত রাজি হয়ে যান। বিনিময়ে একটা রসিদও দিয়েছেন তিনি। আলখাল্লার ভিতর থেকে একটা কাগজ বের করলো ডি আগুইলার। এই দেখুন। কাগজটা নিলেন কাস্টেল, মনোযোগ দিয়ে পড়ছেন। বলা হয়েছে অ্যান্ড্রু ফারসনের নিকটাত্মীয়দেরকে ক্ষতিপূরণ হিসেবে বিনা শর্তে 50টা স্বর্ণমুদ্রা দিচ্ছে পিটার ব্রোম, কারণ আকস্মিক এই লড়াইয়ে পিটারের হাতে মারা পড়েছে অ্যান্ড্রু। এই ব্যাপারে কোনো আপত্তি নেই ইংল্যান্ডে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের। অ্যান্ড্রিউর আত্মীয়রা দাবি না জানালে তিনি ব্যক্তিগতভাবে পিটারের বিরুদ্ধে মামলা করতে চান না, ওকে কোনোভাবে হেনস্থ করতে চান না। ধন্যবাদ সিনর, বললেন কাস্টেল। ধন্যবাদ সিনর, বললেন কাস্টেল। অনেক বড় উপকার করলেন। হাত দিয়ে মাছি তাড়ানো ভঙ্গি করল ডি আগুইলার। উপকার না, যা করেছি আমি সেটা আপনার পরিবারের প্রতি আমার শুভকামনার বহিঃপ্রকাশ। তবে এই ব্যাপারে আরও কিছু কথা বলার আছে আমার। ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কাস্টেল। মাস্টার পিটারের বিপদ শেষ হয়নি এখন পর্যন্ত। তাকে ক্ষমা করেছেন ডি আয়ালা, কিন্তু ইংল্যান্ডের রাজা বেঁকে বসেছেন। তার এক কথা, আইন ভঙ্গ করেছেন পিটার। আজ দেখা করেছি আমি রাজার সঙ্গে, কথা বলেছি। আপনার অঢেল সম্পত্তির ব্যাপারটা জানা আছে তার। মন্তব্য করলেন শুধু একজন ইহুদিরই নাকি অত টাকা থাকতে পারে। আমি তখন আপনার পক্ষে সাফাই গিয়ে বললাম ধারণাটা ভুল। আপনি পবিত্র চার্চের একজন আদর্শ সেবক। থামল ডি আগুইলার, এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাস্টেলের দিকে। ভিতরে ভিতরে ঘাবড়ে গেলেও চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কাস্টেল। একটুখানি হাসিও ফুটিয়ে তোলার চেষ্টা করলেন ঠোঁটের কোণায়। আমার ধারণা আমার টাকা পয়সার ব্যাপারটা অনেক বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে মহামান্য রাজার কাছে। যা হোক, পিটারের ব্যাপারে কি বললেন তিনি? রসিদটা দেখিয়েছি আমি তাকে। তখন অসন্তুষ্ট চেহারায় তিনি বললেন স্পেনের মাননীয় রাষ্ট্রদূতের যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু পিটার ব্রোম যদি আবার কোনো ঝামেলা করে, বিশেষ করে স্প্যানিশারদের সঙ্গে, এবং সেটা যদি নিজেকে অথবা অন্য কাউকে বাঁচানোর উদ্দেশ্যেও হয়, বিনা বিচারে ওকে ফাঁসিতে ঝোলানোর হুকুম দেব। ক্রুব্ধ চেহারায় বলেছেন তিনি কথাগুলো, এবং সেটার উপযুক্ত কারণও আছে।
ফ্রান্স দখল করার ঘোষণা দিয়েছেন তিনি। এই অবস্থায় স্পেন আর ইংল্যান্ডের মধ্যে কোনো রকমের মনোমালিন্য মেনে নিতে পারেন না তিনি। তার জায়গায় আমি থাকলেও সেটা করতাম না। খারাপ কথা। কেন? আজ সকালে আরেকটু হলে কি ঘটে যেত ডি আগুইলারকে জানালেন কাস্টেল। পাথরের আঘাতে এক স্প্যানিশ শার্ট কাদা ভর্তি গর্তে পড়ে গেছে শুনে মাথা নাড়ল ডি আগুইলার। এভাবে চলতে থাকলে বড় রকমের কোনো ঝামেলা হয়েই যাবে একদিন না একদিন। কারণ মাস্টার পিটারকে কোনো রকমের ছাড় দেবে না ডি আয়ালার দেহরক্ষীরা, বিশেষ করে ওই দলের স্প্যানিশার্ডরা। যতদূর জানি কমপক্ষে 20 জন স্প্যানিশ সৈন্য আছে ওই দলে, এবং ওরা সবাই পিটার বোমের শেষ দেখে নেয়ার কসম খেয়েছে। বলেছে এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগে অ্যান্ড্রু ফারসনের রক্তের বদলা হিসেবে খুন করবেই পিটার বোমকে। কারণ অ্যান্ড্রু একজন স্কচম্যান হওয়ার পরও ওকে ভালোবাসত দলের সবাই, নেতা হিসেবে মানত। চুপ করে আছেন কাস্টেল, বুঝতে পারছেন না কি বলবেন। সেজন্যই বলছিলাম যে কোনো দিন ঝামেলা হয়ে যাবে, বলে চলল ডি আগুইলার। স্প্যানিশ সৈন্যরা আবারও হামলা করবে পিটার বোমের উপর, এবং তিনিও তখন ছেড়ে কথা বলবেন না। ছেড়ে কথা বলার লোকও না তিনি। অসম কোনো লড়াইয়ে যদি জিততে পারেনও তিনি ফাঁসির দড়ি এড়াতে পারবেন না। স্প্যানিশ সৈন্যরা এই দেশ ছেড়ে যাবে কবে? কথা ফুটল ক্যাস্টেলের মুখে। মাসখানেক পর দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ডি আয়ালা। তার সঙ্গে তার দেহরক্ষী বাহিনীর সৈন্যরাও যাবে। তখন হয়তো রাজদরবারে সহকারী রাষ্ট্রদূতের ভূমিকা পালন করবেন ডক্টর ডি পিউলবা। তাহলে 1 মাসের জন্য পিটারকে কোথাও পাঠিয়ে দেওয়াটাই সব দিক দিয়ে ভালো হবে মনে হয়। আপনি বিচক্ষণ মানুষ, তাছাড়া আপনার পরিবারের ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। তারপরও কথা শেষ করতে পারল না ডি আগুইলার, কারণ ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে মার্গারেট। ওর হাতে একটা জ্বলন্ত ল্যাম্প, সেটার আলোয় উদ্ভাসিত হয়ে আছে ওর চেহারা। টকটকে লাল ভেলভেটের একটা লো কাট পোশাক পরেছে সে, ফলে উদ্ভাসিত হয়ে আছে ওর ধবধবে সাদা ঘাড় আর বুক। বড় বড় মুক্তোর একটা মালা দেখা যাচ্ছে ওর গলায়। চাঁদিতে শোভা পাচ্ছে সোনার একটা ছোট জাল। সে জালের নিচ দিয়ে ঢেউ খেলিয়ে বেরিয়ে আছে ওর চেস্টনাট কাঠের মতো কালো চুল, লম্বিত হয়েছে প্রায় ওর হাঁটু পর্যন্ত। ওকে এত সুন্দর লাগছে যে সৌন্দর্যের পূজারী ডি আগুইলারের দম আটকে গেল। কেঁপে উঠল সে। ঈশ্বরের শপথ, বিড়বিড় করে বলল সে, এই মেয়েকে রানী বানানো উচিত। নিজের সৌন্দর্য দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করতে পারবে সে। কথাটা শুনে ফেললেন কাস্টেল। রানী হওয়ার দরকার নেই মার্গারেটের। সে যেমন আছে তেমন থাকলেই আমি খুশি। সবাইকে মন্ত্রমুগ্ধ করারও দরকার নেই। শুধু ওর স্বামীকে যদি মুগ্ধ করতে পারে সে, তাহলেই আমি খুশি। আফসোস, মনে মনে বলল ডি আগুইলার। আমি যদি ওই মেয়ের স্বামী হতাম। উঠে দাঁড়ালো সে, বাউ করল মার্গারেটকে। এগিয়ে গেল মেয়েটাকে অভ্যর্থনা জানানোর জন্য। মার্গারেটের পাশে গিয়ে দাঁড়ালো ডি আগুইলার। ল্যাম্পের আলোয় এবার উদ্ভাসিত হয়েছে লোকটাও। ওর সঙ্গে মার্গারেটকে মানিয়েছে, যতটা মানানোর দরকার ছিল তার চেয়ে বেশি। দৃশ্য দেখে কেন যেন ভয় পেয়ে গেলেন কাস্টেল। ঘরের আরেক দিকের দরজায় তখন এসে দাঁড়িয়েছে পিটার। মার্গারেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখল সে ডি আগুইলারকে। সঙ্গে সঙ্গে আদিম একটা প্রবৃত্তি মাথাছাড়া দিয়ে উঠল ওর ভিতরে। বুঝতে পারল ডি আগুইলার ওর প্রেম প্রতিদ্বন্দ্বী, ওর শত্রু। কিন্তু কাস্টেলের মতো ভয় পেল না সে, বরং টের পেল ঈর্ষার আগুনে পুড়ছে ওর ভেতরটা। একই সঙ্গে রেগে যাচ্ছে সে। ওর মনে হচ্ছে এই মুহূর্তে ওর গালে যদি চড় মারত ডি আগুইলার খুব ভালো হতো তাহলে।
মার্গারেটের জন্য কে বেশি উপযুক্ত তা নিয়ে ডুয়েল লড়া যেত ওই স্প্যানিশারদের সঙ্গে। কিন্তু ওর মনে পড়ে গেল কাস্টেলের কাছে প্রতিজ্ঞা করেছে ওর আর মার্গারেটের ভালোবাসার সম্পর্কটা জানাজানি হতে দেবে না বিয়ের আগ পর্যন্ত। ঘরে ঢুকলো সে। এগিয়ে গিয়ে শীতল গলায় সম্ভাষণ জানালো ডি আগুইলারকে। বলল, আস্তাবলে নেওয়া হয়েছে আপনাদের ঘোড়াগুলো। আপনার সঙ্গে যারা এসেছে তাদের বিশ্রাম আর খাবারের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। মেকি আন্তরিকতা ডি আগুইলারের কণ্ঠে। সাফার খেতে বসলেন তারা চারজন। বিভিন্ন বিষয়ে কথা চলছে তাদের মধ্যে। ইংল্যান্ডে রাজাদের উত্থান পতন সম্পর্কে বকবক করলেন কাস্টেল। ওদিক ডি আগুইলার বলছে স্পেনের কূটনীতি আর রণনীতি সম্পর্কে। জানালো সরকারি চাকরির সুবাদে বিদেশের কোন কোন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে ওকে। হলবর্ন আর লন্ডনের বাইরের জগৎ সম্পর্কে তেমন কিছু জানা নেই মার্গারেটের, কিন্তু জানাও দেখার আগ্রহ আছে। তাই অনেক কিছু জিজ্ঞেস করলো সে ডি আগুইলারকে। দুধের স্বাদ ঘোলে মেটালো। রাজা ফার্ডিনান্ড আর রানী ইসাবেলা সম্পর্কেও জানতে চাইল। রাজা ফার্ডিনান্ড খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ সিনোরা, বলল ডি আগুইলার। তাকে সারা ইউরোপের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বলা যায়। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু তিনি খুবই স্বার্থপর, শুধু নিজের জন্য বেঁচে আছেন।